নাহিদ ইসলামের কণ্ঠে ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। নাহিদরা কি আজকাল বঙ্গবন্ধুকে আর বঙ্গবন্ধু বলে স্বীকার করেন? জুলাইকে প্রশ্নবিদ্ধ করার জন্য মব শব্দ আমদানি করা হয়েছে। তো এটার উত্তর কি দিবেন আপনি? এইটার উত্তর দেব যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা সত্যিকার অর্থে বাংলাদেশের মূল্যবোধ রাজনীতির সাথে একেবারেই সংযুক্তিহীন কিছু লোক, যেমন মোস্তফা সরোয়ার ফারুকী, যেমন ডক্টর আলী রিয়াজ, তাদের বিগত দিনের কার্যক্রমের সাথে আমাদের বাংলাদেশের যে এই চিরকালীন যে মূল্যবোধ, মুক্তিযুদ্ধ, ঐতিহ্য, পরম্পরার সম্পর্ক কী, আমাদের যে ভাষা বিকৃতি নাটকে সেটার হোতা তো এই ফারুকী, আমাদের যে কৃষ্টি, আমাদের ঐতিহ্য, আমাদের যে পারস্পরিক শ্রদ্ধা। আমার মনে পড়ে একটি ব্যক্তিগত গল্প বলি। সেলিম আলদিন মারা যাচ্ছেন 2007 সালের জানুয়ারি মাসে এই ল্যাবেইডে। শত শত ছাত্র সেখানে, শিক্ষার্থীরা ভেঙে পড়েছে, কান্নাকাটি করছে। এই মোস্তফা সরোয়ার ফারুকী তার বন্ধুর সাথে হাসতে হাসতে বলছে, আমি পাশে বিস্ময়ের সাথে তাকিয়ে শুনছি, আমাদের বন্ধু স্থানীয় তো ফারুকী সাহেব, বলছে, আচ্ছা ছাত্রছাত্রী এভাবে কাঁদছে কেন? এটা শিক্ষকের জন্য এভাবে কাঁদে? আমি সেই দিনই বুঝেছি যে এই ভদ্রলোকের ভেতরে কোনো পরম্পরা বলে কিছু নাই। কেন একজন মানুষ আরেকজন মানুষের জন্য কাঁদে সে জানে না। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। এবং জানে না যে সেটা আজকে এত বছর পরে আমি বুঝলাম যে একজনের জন্য আরেকজন কেন কাঁদে, কেন আমার শিক্ষকের জন্য আমি কাঁদি। এই যে বোধটুকু, আমার শিক্ষক যে আমার পাঁজরের অংশ হয়ে যায়, এই বোধ আমার বাঙালিয়ানা, এই বোধ আমার এই মাটি থেকে পাওয়া, এই বোধ আমার নদী থেকে পাওয়া, এই আকাশ থেকে পাওয়া, এই সব কিছু থেকে পাওয়া, আমার গান থেকে পাওয়া, আমার চলচ্চিত্র থেকে পাওয়া। এই সমস্ত মৃত্তিকাহীন যারা যারা বিভিন্ন কিছুর মধ্যে খিচুড়ির মতো করে ভাষা নষ্ট করে, মূল্যবোধ নষ্ট করে, যারা মনে করে যে একটা ইসলামিক সংস্কৃতিকে জোর করে দিয়ে দেওয়া মানেই হচ্ছে এখানে মজলুমের গণতন্ত্র প্রতিষ্ঠিত করা, এই অসাম্প্রদায়িক রূপটিকে যারা ধ্বংস করে দিতে চায়, যাদের নিজেদের ভোটার তালিকায় নিজেদের নাম নেই, যারা আমেরিকায় থাকে, সুখ ঐশ্বর্য সব কিছু তারা উপভোগ করবে, কিন্তু প্রয়োজন মতো এসে আমাদের এখানে, যেহেতু আমাদের এখানে লেখাপড়া কম, আমাদের জন্য বোধহয় একটু ধর্মকর্মটা খুব দরকার আমাদেরকে দাবিয়ে রাখবার জন্য, এই পুরানোর চিন্তাটাই তারা লালন করে। এবং লালন করে বলে তারা এত বড় মিথ্যাচার করে মব সন্ত্রাস নাকি একটা প্রেশার গ্রুপ। এবং তারা কথায় কথায় বলে 72 থেকে 75, তারা বলে, এই ফারুকী সাহেব বলে যে মুক্তিযুদ্ধের ইতিহাস মানে আওয়ামী লীগের ইতিহাস, আওয়ামী লীগের এটা নাকি একটি ধর্ম, এবং আওয়ামী লীগ মনে করে যে তার বিরুদ্ধাচার যারা করে তারা হলো ধর্ম। এইসব কেন বলে? কারণ হচ্ছে যে আমাদের 60 দশকের রেনেসাকে তারা অস্বীকার করে। এইখানে যে রেনেসাটি হয়েছিল সেটা ভারতেও হয়নি, পাকিস্তানেও হয়নি, এটা হয়েছে এই পূর্ব বাংলায়, বাংলাদেশে। কিন্তু মবের আমি একটা জিনিস একটু ঠেকাই আপনাকে, সরি, সেটা হচ্ছে যে বিশ্বজিৎকে যে মারা হয়েছিল, বা ওই যে বইটার ছাত্রটা তাকে যে তার রুমে নিয়ে যে মারা হলো, হ্যাঁ, আবরার, তো এটা কি মব না? অবশ্যই মব। সেই মবটা তাহলে তো মব কিন্তু তো ছিল, আগেও ছিল। তাহলে সেইগুলো তো ধরেন আমাদের এখানে তো অবশ্যই মব কিছু কিছু তো জনই, এবং সেইটার তো বিচারও হয়েছে। আবরার হত্যাকাণ্ডকে বিচারহীন অবস্থায় আছে। 19 জন ছাত্রলীগের কর্মীকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, বিশ্বজিতের 6 জনকে ফাঁসির আছে, এই আওয়ামী লীগের আমলে হয়েছে। কিন্তু মব সন্ত্রাসের একটি বিচার কি অন্তর্বর্তীকালীন সরকার করেছে, নাকি বলেছে এটা প্রেশার গ্রুপ? এইখানেই তো পার্থক্য, যেটা সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। এই পৃষ্ঠপোষকতা গত 50 বছরে কখনো দেওয়া হয়নি, কোনো সরকারের আমলে দেওয়া হয়নি। যেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আপনি বলতে পারেন সরকারের পুলিশ ছিল না, সরকারের রাজনৈতিক দল ছিল না, তাহলে গোপালগঞ্জে 5 জনকে মেরে কীভাবে ঠান্ডা করা হলো? তখন 5 জনকে যে যখন নিহত হলো, তখন কিন্তু গোপালগঞ্জ ঠান্ডা করে ফেললো সরকার। তার মানে সরকার চাইলে পারত, কিন্তু সরকার চায় নাই বলে 3 বার বুলডোজার দিয়ে 32 নম্বর ভেঙেছে। সরকারের হাত অনেক শক্ত। সরকার কেন চাইল না? বরং তৎকালীন সরকার প্রধান ইউনূস সাহেব বলেছেন 32 নম্বর কেন ভাঙছে তা তার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করুন। এটাই তো সবচেয়ে বড় মব সন্ত্রাসের মতো কথা। কেন মেয়ের অপরাধে পিতার শাস্তি হবে, এবং সেটা কি কোনো একটা ব্যক্তির পৈতৃক সম্পত্তি ছিল? এইটা আমাদের জাতির একটি অন্যতম সূতিকাগার। এখানে আমাদের স্মৃতি, পরম্পরা, আমরা আমাদের পিতামহের বৃক্ষ কাটতে দিই না, কারণ এর তল দিয়ে গিয়েছে আমার পূর্বজদের শৈশব পরম্পরা।
সেই বৃক্ষ গাছ যখন আমরা কাটি না, আর আপনি আমার জাতির স্মৃতিকে একের পর এক বুলডোজার দিয়ে উপড়ে ফেলবেন। আমরা কি একটা স্মৃতিচিহ্ন ছাড়া একটা জাতি? আমাদের কি কোনো অহংকার নাই? আমাদের কি কোনো রক্তাক্ত অতীত নাই? আমাদের কি কোনো ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবার মতো কোনো দৃষ্টান্ত থাকবে না? আমরা কি সব একেবারে উন্মূল উদ্বাস্ত হব আপনাদের মতো? আপনারা যেমন সুযোগ পেলে স্ত্রী কন্যাকে বিদেশে পাড়ি জমিয়ে দেন, আমরা তো এই ভূখণ্ড ছেড়ে কোথাও যেতে চাই না। আমাদেরকেও কি আপনারা সেখান থেকে উৎখাত করতে চান নাকি? এবং যারা উৎখাত হতে চান তারা উৎখাত হয়ে যান, কিন্তু আমরা এখানে প্রজন্ম পরম্পরায় আছি এবং আমরা এখানে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশে থাকব। সেটাই আমাদের মুক্তিযুদ্ধের শিক্ষা, এবং সেটাই আমাদের 24-এর শিক্ষা বলেই নাহিদ ইসলামের কণ্ঠে ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। নাহিদরা কি আজকাল বঙ্গবন্ধুকে আর বঙ্গবন্ধু বলে স্বীকার করেন? তারা তো তার নাম ধরে ডাকেন। আমাদের এই যে নাম ধরে ডাকাডাকির সংস্কৃতি, আমরা যখন এই সব নাম ধরে ডাকতে শুনি খুব বুকের ভেতরে লাগে। আজ থেকে 50 বছরের পর আমাদের কোনো একটা ধূলিকণাও হয়তো থাকবে না, কিন্তু ওই পথ করে উঠবে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের ওই অঙ্গুলিটি। কিন্তু তার তো ভুলও ছিল, বঙ্গবন্ধুর যে ভুল ছিল যে জায়গাটাতে, আমি বলবো যে এই যে জুলফিকার আলী ভুট্টোকে আবার 74-এ ডেকে নিয়ে আসছিল, বা সে কোলাবরেটরদের যে ক্ষমা করে দিয়েছিল, ক্ষমা করার ব্যাপারটা তো ঠিক হয়েছে বলে আমার মনে হয় না। রক্ষী বাহিনীর ক্ষেত্রেও তো একটা বিতর্কের কথা শোনা যায়। অবশ্যই আপনি দেখুন, মানুষ তো মানুষই, সাদা কালোয় মিশেলে থাকবে, তার অনেক ভুল থাকবে, ভ্রান্তি থাকবে, কিন্তু যেই মাটির উপরে দাঁড়িয়ে সগর্বে আজকে বাংলায় কথা বলছি, নিজের দেশের মাটি দপদপায় হাঁটি। আপনি যুক্তরাষ্ট্রে যান, জার্মানিতে যান, ইউরোপে যান, পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে যান, আপনি সেখানে প্রথম শ্রেণীর নাগরিক নন। আপনার সেখানে মাথা নিচু করে থাকতে হবে বিভিন্ন কারণে। এই একটি দেশ যেখানে বুক ভরে শ্বাস নিতে পারে, এটা আমার দেশ। এই যে আমারত্বের যে আমাদের কৃতিত্ব, এই মুক্তিযুদ্ধের প্রধান নেতাই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার যাবতীয় দোষ ত্রুটি সমালোচনার পরও তিনি এই জাতির জন্যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং তার জন্য জীবনের 3 ভাগের 1 ভাগ জেল খেটেছেন, এবং এই ইতিহাস আমরা সবাই জানি না তবে এবং তারপরে আপনি যখন রক্ষী বাহিনীর কথা বলছেন, এটা শুধু আমি আবারও বললি যে রক্ষী বাহিনীটি আসলে এক ধরনের একটা বিশেষ কারণে তৈরি করা। আপনি যখন আপনার এলিট ফোর্স, আপনি র্যাবের কথা ধরুন, একটা মাত্র সদ্য স্বাধীন একটা দেশ, এবং রক্ষী বাহিনী যদি এতই খারাপ হতো তাহলে সকলকে কিন্তু সেনাবাহিনীতে ফেরত আনা হতো না। এটা কিন্তু যে র্যাবের মতো সবাইকে আবার সেনাবাহিনীতে ফেরত আনা হয়েছে। কাজে বঙ্গবন্ধুর মতো একজন নেতাকে আমাদের পর্যায়ে টেনে হেঁচড়ে নামানোর কোনো কারণ আমি দেখি না। তার অনেক দোষ ছিল, এবং দোষ ছিল বলেই হয়তো তাকে 22 জন সদস্য সহ মৃত্যুবরণ করতে হয়েছে। না মানে বঙ্গবন্ধুর সাথে আসলে আর মানে ধরেন আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করে, বা এখনকার আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করার আমি কোনো প্রয়োজন দেখি না। তবে 74-এর দুর্ভিক্ষের ব্যাপারেও মানে আমি যেটা, আমার কাছে যেটা মনে হয় যে 74-এর দুর্ভিক্ষের ক্ষেত্রেও যা মানে একটা তার যে ভূমিকা হতে পারতো, মানে সেটা সে কি আসলে প্রপারলি পালন করতে পারছে কিনা? নিশ্চয়ই না। আপনি দেখুন কি বারবারই যে কথাটি আসে, আপনি একটা মুক্তিযুদ্ধের মতো একটা বড় বাস্তবতা, আপনি 24-এর যে আগস্টে এত বড় একটা আন্দোলন হলো, তারপরে 3 দিন আমাদের দেশে সরকার নাই। আর মুক্তিযুদ্ধের পরের যে বাস্তবতাটা আপনি দেখুন, সেইখানে সরকারের হাতে কি আছে? আপনি আজকে আমাদের যে বাজেট, সেই বাজেটের কয় হাজার গুণ কম সেই বাজেট, সামান্য একটু টাকা হয়তো। আমি যেটা শুনতে পেয়েছিলাম যে মানে আমাদের রিজার্ভ ব্যাংকে নাকি $1000 ছিল না। তাহলে এবং সেই জায়গা থেকে আপনি তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রনায়ক হিসেবে আমরা আসলে তুল্যমূল্য বিচার করবার মতো সময় আমাদের হাতে পাই নাই। এবং তিনি যা করেছেন সেই সময়ে আমরা সিরাজ শিকদারের যে ঘটনাটি জানি, তারপরে বাসন্তীর একটি ঘটনা সামনে এসছে, 7 জন নিহত হয়েছিল ছাত্র 73 সালে, এই ঘটনাগুলো আছে, রক্ষী বাহিনীর অত্যাচারের বিষয়গুলো তো আছেই। এবং এই সব কিছুই আমাদের যে রাজনৈতিক সংস্কৃতির এই অংশ, এটা একজন ব্যক্তিকে দোষ দেবার কিছু নয়। একজন ব্যক্তির উপরে আসলে সব কিছু নির্ভর করে না, এবং তার উপর নিশ্চয়ই আমাদের অনেক বড় ধরনের প্রত্যাশা ছিল বলেই হয়তো আমাদেরও অনেক অভিযোগ আছে। কিন্তু আজকে যেমন তারেক রহমানকে আমরা অনেক ইতিবাচক কাজের জন্য আমরা প্রশংসা করছি, কিন্তু আজকে যদি কোনো রকম সমস্যা ঘটে, দেশে নানান রকম অঘটন ঘটে, সব কি আমরা তারেক রহমানের উপরে চাপিয়ে দেব?
তা তো নয়। একজন মানুষ তো একা কাজ করেন না, তার তো একটা সিস্টেম থাকে, একটা প্রক্রিয়া থাকে। আপনি দেখুন যে 4 জন নেতাকে নিহত করা হলো এবং সেটা জেলখানার মধ্যে, অর্থাৎ আওয়ামী লীগের শক্তিটা কোথায় ছিল এবং সেই ষড়যন্ত্রকারীরা জেলখানার ভেতরে গিয়ে 4 নভেম্বর 1975-এ কিন্তু এই তাজউদ্দিন আহমেদ সহ 4 নেতাকে মেরে ফেলেন। সেই তাজউদ্দিন আহমেদ আবার বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন না, কাজেই মানে থাকতে পারেননি, বঙ্গবন্ধুই তাকে বাদ দিয়ে দিয়েছিলেন। কাজেই দেশীয় এবং আন্তর্জাতিক সব ষড়যন্ত্রের নকশা কিন্তু আমরা নিখুঁতভাবে জানি না, এবং জানি না বলেই আমরা এটুকু অন্তত মানতে পারি যে বঙ্গবন্ধু আর যাই করুন, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চান নাই। চাইলে আর এত বড় মুক্তিযুদ্ধের প্রয়োজন ছিল না, এত আন্দোলনও দরকার ছিল না 23 বছর ধরে, তাহলে সরাসরি অঙ্গরাজ্য হয়ে গেলেই হতো। সেটা যখন চাননি, একটি স্বাধীন রাষ্ট্রের নেতৃত্ব তিনি দিয়ে গেছেন, সেটাকে গণতান্ত্রিক, জবাবদিহিমূলক এবং ধর্মনিরপেক্ষ এবং একটি সুশাসিত একটি দেশ হিসেবে তৈরি করার দায়িত্ব আমাদের পরবর্তী কিন্তু দুইটা প্রজন্ম। দোষ ত্রুটি মিলে সকলেরই থাকবে। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।